কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 15 বছরে যা হয়নি তা আজ হয়েছে। এই জন্য ইউনূসের অধীনে নির্বাচন হবে না, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আজকে নির্বাচন কমিশনে একটি ঘটনা ঘটেছে। সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের শুনানি। ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের পক্ষে বিপক্ষে সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে নির্বাচন কমিশনে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের সামনে অন্যান্য নির্বাচন কমিশনাররা ছিলেন, নির্বাচন কর্মকর্তারা ছিলেন। ঠিক এমন সময়ে আজকে বিএনপি নেত্রী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সামনে কিংবা রুমিন ফারহানার সাথে এমন ঘটনা ঘটেছে, যার কারণে রুমিন ফারহানা বলতে বাধ্য হয়েছেন যে যা 15 বছরে হয়নি তা আজ হয়েছে, যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয়। রুমিন ফারহানা কে ধাক্কা দেওয়া হয়েছে আজকে নির্বাচনী শুনানির মুহূর্তে। এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এবং একই সাথে আরেকটি ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে যে এনসিপির নেতাকেও রুমিন ফারহানার সমর্থকরা নাকি মারধর করেছে। এনসিপির নেতাও গিয়েছিলেন নির্বাচন কমিশনে, যার দরুন এখানে সোজা কথা একটা হট্টগোল বেঁধেছে। আমার আলাপের মূল বিষয় সেটি নয়। আমার আলাপের মূল বিষয় হচ্ছে এটি যে রুমিন ফারহানা বললেন যে বিগত 15 বছরে এমন ঘটনা ঘটেনি। বিগত 15 বছরে কে ছিলেন সরকারে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের বহু দোষ আছে, বহু দোষে দুষ্ট, এ কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। 2009-এর পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের পরে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের প্রধান দায় অবশ্য বিএনপির। এটা কিভাবে দায় আপনারা জানেন, এটা নিয়ে আরো নতুন নতুন ব্যাখ্যা করবার কোনো কারণ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতির সুযোগে 2014, 2018 যে নির্বাচনগুলো করেছে আওয়ামী লীগ, সেগুলো নিঃসন্দেহে বিতর্কিত নির্বাচন। বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, দামি নির্বাচন, এই 3 প্রকারে 3টি নির্বাচন করেছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আপনি কিন্তু আওয়ামী লীগের আমলেই এমপি হয়েছিলেন। আজকে দেশের অবস্থাটা এমন, সামনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এটি বলছি এই জন্য যে পারবেন। আওয়ামী লীগ তো সেই সুযোগটাও নেই। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। আপনার নিজ দলের মধ্যেই মারামারি লাগবে। মারামারির জন্য এনসিপি আছে, এনসিপির সঙ্গে যে মারামারিগুলো হয়েছে, আজকে হয়েছে নির্বাচন কমিশনে, এনসিপির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে। অন্যদিকে নির্বাচন কমিশন একটা শুনানিকারীদের সুরক্ষা দিতে পারেনি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিনা জানি না, যে হাতাহাতি হয়েছে। একটা সীমানা নির্ধারণের শুনানিটাই ঠিক মতো হয় না, হচ্ছে না। তাহলে আগামী নির্বাচন কিভাবে হবে এটি বড় প্রশ্ন। এবং আগামী নির্বাচন যে হবে না ইউনূসের অধীনে, বিএনপি যদি আজও এটি বিশ্বাস না করে, তাহলে বিএনপির ক্ষমতায় আসার আসলে যোগ্যতা নেই। আমরা তো চাইছি যে বিএনপির সামনে ক্ষমতায় আসুক, ক্ষমতায় এসে দেশ পরিচালনা করুক, কিন্তু ক্ষমতাটাই তো আসা দূরের কথা। আর ক্ষমতায় আসলে এই যে ক্ষমতার যে ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার নেই। এই ব্যালেন্স অফ পাওয়ার না থাকার কারণে বিএনপি ক্ষমতায় আসলেও তো দেশ পরিচালনা করতে পারবে না। আর ক্ষমতায় আসা সে তো দূর কি বাপ,
ইউনূস যতই বলুক, ইউনূস লন্ডনে গিয়ে বৈঠক করুক, বিএনপির হাতে যে ক্ষমতা দেবে না, এটি যদি না বোঝেন বিএনপি, তাহলে বিএনপির ক্ষমতা আসার যোগ্যতা নেই। আজকে যে জন্য এই কথাগুলো বলছি, যে দেশের অবস্থাটা এই, নির্বাচন করবার মতো কোনো ধরনের যোগ্যতা ক্ষমতা কিচ্ছু নেই ইউনূস সরকারে, ইউনূস সরকারের নির্বাচন কমিশনের। এই জন্যই বলছি যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না, একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটি আসতে হবে প্রথমত, এবং সেটিও শেষ পর্যন্ত ব্যর্থ হবে, এবং ব্যর্থ হয়ে আসবে একটি বিশেষ ধরনের বিদঘুটে সরকার, 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য। এমনিতে আমরা 1 বছরের একটা ফেরি টাইম পার করে ফেললাম ডক্টর ইউনূসের মতো একজন ব্যর্থ রাষ্ট্রনায়কের অধীনে। আরেকটি আসছে কামিং, সেটা আগামী মাসে আসবে না 3 মাস পরে আসবে, সেটা দেশ যত ঘোলাটে হবে দেশের পরিস্থিতি, তত দ্রুত আসবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন ব্যারিস্টার রোমেন ফারহানা, বিএনপির বিভিন্ন পক্ষ, এনসিপি, সবাই মিলে নিশ্চিত থাকুন। কারণ নির্বাচন হবার কোনো বাস্তবতা নেই। এই সরকার, এই নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে না। আমি এই জন্যই বললাম যে 15 বছরে হয়নি, ওই 15 বছরের এমপি আপনি, ব্যারিস্টার রোমেন ফারহানা। আগামী দিনে, সামনের দিনে এই ইউনূসের অধীনে যদি নির্বাচন হয়, আপনি এমপি হতে পারবেন না। এজন্য সবার অংশগ্রহণের একটা নির্বাচন প্রয়োজন হবে বাংলাদেশের। আপনি অস্বীকার করুন, মারুন, কাটুন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না। আর যে করতে চাইবে তার সমস্যা আছে, তার মানসিক সমস্যা, ক্ষমতার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা আছে। এই সমস্যাযুক্ত, বিশেষ করে ইউনূস সরকার এই নির্বাচনটা করতে পারবে না। আসবে একটা বিশেষ সরকার, এবং সেই সরকারটিকে দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটি আপনি, আমি, এনসিপি, জামাত, বিএনপি কেউ বলে দিতে পারি না। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ক্ষমতায় আনবে। আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসেও এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আরো একবার ঔদ্ধত্য প্রকাশ করল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বাংলাদেশ সফরে এসেছেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রোববার বৈঠকের পরে সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন 71 ইস্যুতে পাকিস্তান ক্ষমা চাইবে কিনা, তিনি কি বললেন? তিনি বললেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। কত বড় ঔদ্ধত্য! মানবতা বিরোধী অপরাধের জন্য অর্ধ শতাব্দী চলে গেলেও তারা অনুশোচনা বোধ করে না, উল্টো নসিহত করে আমাদেরকে। এই পাকিস্তানি ইসলামের দোহাই দিয়ে এদেশে গণহত্যা সংঘটিত করেছিল, হিংস্র হায়নার মতন আমাদের লক্ষ লক্ষ মা বোনের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল। অথচ 54 বছর পর এসে উল্টো তারা আমাদেরকে নসিহত করছে আবারও সেই ইসলামের দোহাই দিয়ে। ইসলাম তারা ইজারা নিয়েছে, যা ইচ্ছে যেমন ইচ্ছে তেমন অপব্যাখ্যা করবে ইসলামের বিভিন্ন কথা বলে। মনে হচ্ছে যে 71-এর অপরাধটা আমরা করেছি, আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে হবে। এবং এই ইস্যুতে তিনি বললেন যে এগুলো সব সমাধান হয়ে গেছে, 2 বার সমাধান হয়েছে। কিসের 2 বার সমাধান হয়েছে? তিনি উল্লেখ করতে চেয়েছেন যে 1974 সালে যে ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল, তার মাধ্যমে বা তার আলোকে এটা নিষ্পত্তি হয়েছে। আরো একবার ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন সাবেক সামরিক শাসক পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ। যখন বাংলাদেশ সফরে এসেছিলেন 2000 সালে, তখন এসে তিনি বলেছিলেন যে আমরা দুঃখ প্রকাশ করছি, এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন। দুঃখ প্রকাশ তো জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশ স্বাধীনতার পরপরই বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন এসে বঙ্গবন্ধুর সামনে এই দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু ক্ষমা তো চাননি আনুষ্ঠানিকভাবে। যে চুক্তির কথা তারা বারবার উল্লেখ করে, 1974 সালের যে ত্রিপক্ষীয় চুক্তি, সেই চুক্তির মধ্যে 3টি যে মূল বিষয়, তার কোনোটাই তো সমাধান হয়নি। যেমন ক্ষমা চাওয়া প্রসঙ্গে কি বলা হয়েছে? চুক্তির 13 ধারায় বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়
তাদের সরকারের পক্ষ থেকে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করবে। একই চুক্তির 14 নম্বর ধারায় বলা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে বাংলাদেশের জনগণকে অতীতের ভুলের জন্য ক্ষমার আবেদন করবেন। আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? করেননি তো। তারা ওই বায়বীয় কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এই ইসাকদার কয়েকদিন আগে তো বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে মন্তব্য করলেন 5 আগস্ট পট পরিবর্তনের পর। তিনি ভাইকে এসে আবার নসিহত করছেন, যে ভাইকে রক্তাক্ত করা হয়েছিল, যে ভাইদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। এবং আর যে একটা অমীমাংসিত ইস্যু পাকিস্তানিদের প্রত্যাবাসন, সে বিষয়ে কি বলা হচ্ছে? এই চুক্তির মাধ্যমে বা চুক্তির আলোকে বলা হচ্ছে যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আটক যুদ্ধবন্দী এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে পাকিস্তান 1,48,000 তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল। সেখানে নিয়েছে 1,27,000। যারা রয়ে গেলেন তার পরবর্তীতে প্রোডাকশন, সব মিলিয়ে কত মানুষ রয়েছেন এখানে পাকিস্তান নাগরিকরা, সে বিষয়ে তারা কিছু করতে চাইছে না। আরও একটি যে অমীমাংসিত বিষয়, সম্পদের সমবন্টন। 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রলয়ঙ্করী সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আন্তর্জাতিকভাবে যে $20 কোটি সহায়তা এসেছিল, তার একটা পয়সাও তৎকালীন পূর্ব পাকিস্তানকে বা আজকের বাংলাদেশকে দেওয়া হয়নি। পুরোটাই হজম করে নিয়েছিল পূর্ব পাকিস্তানের কর্তা ব্যক্তিরা। এর বাইরে পশ্চিম পাকিস্তানের $432 কোটি সমমূল্যের সম্পদ চিহ্নিত করা হয়েছিল, যা 2 দেশ ভাগাভাগি করে নেওয়া হবে এমনটি চুক্তিতে বলা হয়েছিল। সেই সময়ের হিসেবে $432 কোটি, সেটি এখনকার জনসংখ্যার অনুপাত, সময়ের ব্যবধান সব মিলিয়ে হিসাব করলে কত হাজার কোটি টাকার দাঁড়ায়, সেটারও কিছু হয়নি। এবং পাকিস্তান আমলে সবচেয়ে বেশি যে পণ্য রফতানি হতো, তার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেটি ছিল পাট, এবং এর পুরোটাই বাংলাদেশ উৎপাদিত হতো। অথচ তার মাধ্যমে আমাদের উপার্জিত যে বৈদেশিক মুদ্রা, তার পুরোটাই খরচ করা হয়েছে পশ্চিম পাকিস্তানের কথিত উন্নয়নে। সেটাই হিসাব করা কথা ছিল, তাও হয়নি। এই যে ইসাকদারের ঔদ্ধত্য, সে বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। প্রশ্ন করা হয়েছিল, ইসাকদারের এই মন্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? তিনি খানিকটা স্পষ্ট বলেছেন, তারপরও তাকে ধন্যবাদ যে বলেছেন যে না, আমরা একমত নই। যদিও বাকি বক্তব্যগুলো তিনি ভাষা দিয়েছেন। তিনি বলেছেন যে অমীমাংসিত ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি, তবে এ বিষয়ে কথা বলার জন্য দুপক্ষই একমত হয়েছে। একমতের কথা কত আগে থেকেই বলে আসা হচ্ছে, নিষ্পত্তি হবে কবে? আর যখন তাদের মধ্যে এই ধরনের মানসিকতা দেখা যাচ্ছে, তারপরেও কেন এতটা গুরুত্ব দেওয়া তাদের সঙ্গে, এত মাখামাখি কি কারণে? আরো বড় অদ্ভুত বিষয়, যখন এই ধরনের উদ্ধত্ত ইসাকদার প্রকাশ করলেন প্রকাশ্যে, তখন তার আগে পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামাতে ইসলামী নেতারা তার সঙ্গে দেখা করতে পেরে যেন নিজেদেরকে ধন্য মনে করেছেন। এই ইসাকদার এই ধরনের উদ্ধত প্রকাশের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন, জামাতে আমির গোলাম আজমের সঙ্গে দেখা করতে গেছেন, জামাতের সঙ্গে দেখা করতে যাবেই তাদের নেতাদের সঙ্গে। এখনো পর্যন্ত তার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের বিবৃতি নেই, বক্তব্য নেই। আমরা তেমনটা আশাও করি না। বিশ্বায়নের এই যুগে অবশ্যই প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখবে, সম্পর্ক রাখবে, আমরা এটি মনে করি। কিন্তু এই যে পাকিস্তানের চরিত্র, তাদের যে বেসিক যে কালচার, সেখান থেকে তো এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। এবং এই রাষ্ট্রটি তারা নিজেদের জঙ্গিপনার কারণে শেষ হওয়ার পথে, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা।
এবং বাংলাদেশের বিষয়ে এখনো তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে 5 আগস্টের পর থেকে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আসছেন যে এই বাংলাদেশ আবারও পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে। ইসাক দার নিজেই তো বললেন যে তারা তাদের পুরনো ভাইকে ফিরে পেয়েছে। এই যে পুরনো ভাইয়ের ফিরে পাওয়ার নমুনা। আর আমাদের প্রধান উপদেষ্টা আর একটি কাজ করে বসলেন, মহান কাজ। তিনি যেখানে যান, যে দেশেই যান, তিনি 24-এর গণঅভ্যুত্থানের যে দেয়াল চিত্র, সেই দেয়াল চিত্রগুলো নিয়ে প্রকাশিত বই, সেই বই সবাইকে উপহার দেন। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এই যে যুদ্ধাপরাধী দেশ, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে পাকিস্তান, তাদের হাতেও গণঅভ্যুত্থানের বইটি দিলেন। কি দরকার ছিল? যারা গণহত্যা চালিয়েছে, যারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি, তাদের হাতে আপনি দিচ্ছেন গণঅভ্যুত্থানের বই। দিয়ে কি প্রমাণ করলেন? এতটুকু কি নিজের কাছে প্রশ্ন উত্থাপিত হলো না যে এই গণহত্যাকারীদের কাছে আমি 24-এ গণঅভ্যুত্থানের বই উপহার দিব? দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বিশাল কিছু অর্জন করেছে 71-এর চেয়ে। অবশ্যই গণঅভ্যুত্থানে একটি অবশ্যই তাৎপর্য রয়েছে, কিন্তু আমরা যেখান থেকে বেরিয়ে এলাম এবং যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হলো, স্বাধীনতা এলো, আপনি জ্ঞাতসারেই নিশ্চয়ই দিয়েছেন এই বইটি তাদেরকে উপহার দিয়ে। নিশ্চয়ই আনন্দ বোধ করেছেন এবং পুলকিত বোধ করেছে পাকিস্তান। তার কারণ ওই যে হারিয়ে যাওয়া ভাইকে তারা ফিরে পেয়েছে। 2024-এ 5 আগস্টের পরে তো এমন উচ্চারণ করেছে। 32 নম্বর ভাঙার পর বলেছে যে 71-এর প্রতিশোধ। ভারতের উপরে যখন সার্জিক্যাল অ্যাটাক করা হয় পাকিস্তান করে, সেটির সাফল্য দাবি করে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে 71-এর প্রতিশোধ। তাদের হাতেই আপনি কি সুন্দর এ ধরনের উপহার দিচ্ছেন। আল্লাহ হাফিজ প্রিয় দর্শক, ভালো থাকুন আপনারা।